গল্পে মহাকালের আজকের নিবেদন প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা মূর্তি। গল্প পাঠে আমি দীপ্ত কর্মকার। পাহাড়ের ছায়াকে আরো কালো করে রাত্রি ঘনিয়ে এলো। আঁকাবাঁকা পথ দিয়ে একদল যাত্রী এগিয়ে চলেছে। গরম পোশাকে সকলের আপাতমস্তক মোড়া, কারণ কনকনে ঠান্ডা বাতাস হু হু করে দীর্ঘ শ্বাস ছাড়ছে। একে ঘন কুয়াশা, তার উপরে আবার রাতের অন্ধকার। তবুও তারই ভেতরে কোনো রকমে চোখ চালিয়া দূরের সরাইখানার মিটমিটে আলো দেখে পথিকদের ক্লান্ত শীতার্ত মন খুশি হয়ে উঠল। খানিক পরেই সকলে সরাইখানার দরজার সামনে এসে হাজির হল। যার সরাই সে বেরিয়ে এলো। পথিকদের কথা শুনে বলল, বড়ই মুশকিলের কথা, আবার সরাইয়ের সব ঘরই যে আজ ভর্তি হয়ে গেছে। তবে হ্যাঁ, আপনারা যদি আবার ঢেকিশালায় শুয়ে আজকের রাতটা কাটাতে রাজি হন, তাহলে আমি সে ব্যবস্থা করে দিতে পারি আপনাদের। পথিকরা পরস্পরের সঙ্গে পরামর্শ করে দেখল, হ্যাঁ, তাছাড়া আর তো কোনো উপায় নেই। এই রাতে, এই শীতে, এই আধারে বাইরের জনমানব শূন্য মাঠ বা জঙ্গলের চেয়ে সরাইয়ের ঢেকিশালাও ঢের ভালো। সরাইয়ের কর্তা তাদের সকলকে নিয়ে ঢেকিশালায় গিয়ে ঢুকল। মস্ত ঘর, একদিকে একখানা বড় পর্দা ঝুলছে। সকলে মিলে খেয়ে দিয়ে হাসি আমোদ করে যে যার লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল। যাত্রীদের ভেতরে একজন ছিল, তার নাম ওয়াংফো। সঙ্গীদের ভীষণ নাক ডাকুনি ও ধীরে ধীরে ইঁদুরের হুটোপুটি ওয়াংফোর চোখ থেকে আজ ঘুম কেড়ে নিল। নাচার হয়ে শেষটা সে উঠে বসল। লণ্ঠন জেলে একখানা বই বার করে পড়াশোনায় আজকের রাতটা কাটিয়ে দেবে বলে স্থির করল। কিন্তু পড়াতেও তার মন বসল না। নিশুত রাত, বাইরের গাছপালার ভেতরে বাতাসও যেন নিবিড় অন্ধকারে ভয় পেয়ে স্তব্ধ ও স্তম্ভিত হয়ে আছে। অত বড় ঘরে ওয়াংফোর ছোট্ট লণ্ঠনটা টিমটিম করে জ্বলছে। সে যেন তার আলো দিয়ে অন্ধকারকেই আরো ভালো করে দেখাতে চায়। ক্রমে ওয়াংফোর গা যেন ঝমঝম করতে লাগলো। তার মনে হলো ঘরের ওদিকটার অন্ধকারে কি একটা ভীষণ আকার ধারণ করবার চেষ্টা করছে। অন্ধকার যেন পাক খাচ্ছে, ধরভর করে নড়ছে। হঠাৎ ওয়াংফোর আবার মনে হলো পর্দার পেছনে যেন কাঠের কি একটা মরমর করে ভেঙে গেল। তারপরে পর্দাখানা একটু দুলে উঠল। তারপরে আবার সব নিঃশ্বাস। এসব কি কাণ্ড! ওয়াংফো আর বই পড়বার চেষ্টা করল না। আড়ষ্ট হয়ে পর্দার পারে চেয়ে রইল, খালি চেয়েই রইল। তার চোখে আর পলক পড়ল না। পর্দাখানা আস্তে আস্তে একটু ওপরে উঠল এবং তার পাশ থেকে বেরিয়ে এলো একখানা রক্তহীন হলদে হাত। তারপর কি যেন ছায়ার মতো একটা কিছু বাইরে এসে দাঁড়ালো। সে যেন বাতাস দিয়ে গড়া কোনো মূর্তি। ওয়াংফোর গায়ে তখন কাটা দিয়েছে, মাথার চুলগুলো খাড়া হয়ে গিয়েছে। সে চেঁচাবার চেষ্টা করল, কিন্তু পারল না। কিন্তু তার হয়ে বাইরে থেকে একটা পেঁচা চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে রাতের আধারকে চিরে যেন ফেলা ফেলা করে দিল। ধীরে ধীরে সেই বাতাস দিয়ে গড়া মূর্তি স্পষ্ট হয়ে উঠল। ওয়াংফো তখন দেখল পর্দার সামনে দাঁড়িয়ে আছে একটা স্ত্রীলোকের মূর্তি।
মূর্তিটা ঘরের চারিদিকে একবার চোখ বুলিয়ে নিল। যাত্রীরা পাশাপাশি শুয়ে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। কে যে এখন তাদের ক্ষুধিত দৃষ্টি দিয়ে দেখছে সেটা তারা টেরও পেল না। মূর্তি পায়ে পায়ে এগিয়ে এলো। তারপর একজন যাত্রীর মুখের কাছে হেঁট হয়ে পড়ে কি যে করল তা কিছুই বোঝা গেল না। মূর্তি দ্বিতীয় যাত্রীর কাছে এসে দাঁড়ালো। তার চোখ দুটো দপ দপ করে জ্বলছে এবং মুখখানা এক ভয়ানক হাসিতে ভরা। মূর্তি আবার হেঁট হয়ে পড়ল এবং দ্বিতীয় যাত্রীর টুটি কামড়ে ধরল। ওয়াংফো আর পারল না, বিকট চিৎকার করে উঠে দাঁড়ালো এবং তীর বেগে ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। পথ দিয়ে ওয়াংফো চিৎকারের পর চিৎকার করতে করতে ছুটতে লাগলো। তার সেই কান ফাটা চেঁচানির চোটে গায়ের ঘরে ঘরে সকলের ঘুম ভেঙে গেল। কিন্তু এ রাতে বাইরে এসে কেউ যে তাকে সাহায্য করবে, গায়ের ভেতরে এমন সাহসী লোক কেউই ছিল না। ছুটতে ছুটতে এবং চেঁচাতে চেঁচাতে ওয়াংফো একেবারে গায়ের শেষে গিয়ে পড়ল। তারপরে মাঠ আর জঙ্গল। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে সে একবার পেছন ফিরে চাইল। দূরের গাঢ় অন্ধকার ভুরে দুটো জল জলে আগুনের ভাটা বেগে এগিয়ে আসছে, ক্রমেই তার দিকে এগিয়ে আসছে। ওয়াংফো আরেকবার খুব জোরে আর্তনাদ করে অজ্ঞান হয়ে গেল। চীন দেশে নিয়ম আছে, কেউ মরলে তারপর ভালো দিনক্ষণ না দেখে তার দেহকে কবর দেওয়া হয় না। গায়ের মোড়লের এক মেয়ে মারা গিয়েছিল, কিন্তু ভালো দিনক্ষণের অপেক্ষায় তার দেহকে কফিনে পুরে সরাইখানার ঢেকিশালে রাখা হয়েছিল। আজ 6 মাসের ভেতরে ভালো দিন পাওয়া যায়নি। সরাইখানার কর্তা সকালে উঠে যাত্রীদের খোঁজে ঢেকিশালায় গিয়ে দেখে দুজন যাত্রী মরে কাঠ হয়ে পড়ে আছে। তাদের গলায় এক একটা গর্ত, তাদের দেহে এক ফোঁটা রক্ত নেই। পর্দা তুলে সভা এসে দেখল যে কফিনে গায়ের মোড়লের মেয়ের মরা ছিল তার তালা খোলা, তার ভেতরে মরা নেই। তারপর গোলমাল শুনে গায়ের প্রান্তে গিয়ে সে দেখল ওয়াংফোর মৃতদেহের ওপরে উপুর হয়ে পড়ে আছে মোড়লের মেয়ের সেই মরা। ওয়াংফোর গলায় একটা গর্ত আর মরার মুখে লেগে আছে চাপ চাপ রক্ত। আপনারা শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের লেখা ভৌতিক গল্প মূর্তি। গল্প পাঠে ছিলাম আমি দীপ্ত কর্মকার।